এবার আমরা উপপাদ্য বা থিওরেম 42 নিয়ে আলোচনা করব। 42 নাম্বারের উপপাদ্যটি হলো, যদি দুটি বৃত্ত পরস্পরকে স্পর্শ করে তাহলে স্পর্শ বিন্দুটি কেন্দ্র দুটির সংযোজক সরলরেখাংশের উপর অবস্থিত হবে। এই উপপাদ্যটি প্রমাণ করার পূর্বে আমরা একটি নোট পড়ে নেব, যার ফলে তোমরা উপপাদ্যটি ভালোভাবে বুঝতে পারবে। নোট: আমি প্রথমে একটি সরলরেখাংশ অঙ্কন করলাম, যার নাম দিলাম এসটি। এরপর এই সরলরেখাংশের উপর একটি বিন্দু নিলাম, যে বিন্দুটির নাম দিলাম আমি পি। এরপর এই পি বিন্দু থেকে এই এসটি সরলরেখাংশের উপর একটি লম্ব অঙ্কন করলাম, এই লম্বটির নাম দিলাম আমরা এপি। তাহলে এক্ষেত্রে এপি লম্ব এসটি, তাহলে এই কোণটির মান হবে 90 ডিগ্রি। তাহলে আমরা লিখে ফেলি এপি লম্ব এসটি। এরপর এই পি বিন্দুতে আমি আরেকটি লম্ব অঙ্কন করলাম এই এসটি সরলরেখার উপর, যার নাম দিলাম বিপি। তাহলে এই বিপি এসটি এর উপর লম্ব, তাহলে এই কোণটির মান হবে 90 ডিগ্রি। তাহলে আমরা একইভাবে লিখতে পারবো বিপি লম্ব এসটি। তাহলে দেখো, এই এসটি সরলরেখার ওপর পি বিন্দুতে এপি আর বিপি উভয় হচ্ছে লম্ব। তাহলে আমরা বলতে পারবো যে এ পি আর বি একই সরলরেখায় অবস্থিত, অর্থাৎ এই তিনটে বিন্দু সমরেখ। তাহলে আমরা লিখতে পারি যে এপি এবং বিপি একই সরলরেখায় অবস্থিত, অর্থাৎ এ কমা পি কমা বি, অর্থাৎ এ কমা পি এবং বি সমরেখ। এরপর আমরা আরো একটি গুরুত্বপূর্ণ নোট পড়ব। আমি প্রথমে একটি বৃত্ত অঙ্কন করলাম, যার কেন্দ্র হচ্ছে এ। এরপর এই বৃত্তের উপর আমি একটি বিন্দু নিলাম, যে বিন্দুটির নাম দিলাম আমি হচ্ছে পি। এরপর আমরা এই পি বিন্দুতে একটি ট্যানজেন্ট বা স্পর্শক অঙ্কন করলাম, যার নাম এসটি। এরপর আমরা এই পি বিন্দু এবং বৃত্তের কেন্দ্র যোগ করলাম। তাহলে এই এপি হলো বৃত্তটির ব্যাসার্ধ, এবং দেখো এই এপি হলো পি বিন্দুগামী ব্যাসার্ধ, এবং আমরা এই পি বিন্দুতে এসটি স্পর্শকটি অঙ্কন করেছি। তাহলে আমরা বলতে পারি যে এপি হলো স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ এবং এসটি হলো কি স্পর্শক। বিষয়টা ভালো করে বুঝলে? দেখো, আমরা পি বিন্দুতে এসটি স্পর্শকটি অঙ্কন করেছিলাম, আবার এপি হলো এই পি বিন্দুগামী ব্যাসার্ধ। তাহলে এই এসটি এবং এপি পরস্পর লম্বভাবে অবস্থান করবে, অর্থাৎ এই কোণটির মান হবে 90 ডিগ্রি। তোমরা মনে রাখবে যে যে কোনো বৃত্তের কোনো বিন্দুতে স্পর্শক ওই বিন্দুগামী যে ব্যাসার্ধ তার উপর লম্ব হবে, বা স্পর্শক এবং স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ পরস্পর লম্ব। তাহলে আমরা লিখতে পারবো যে এ কেন্দ্রীয় বৃত্তের পি বিন্দুতে এসটি স্পর্শক এবং এপি স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ, অতএব এপি লম্ব এসটি। চলো এবার আমরা উপপাদ্য 42 নিয়ে আলোচনা করি। পরীক্ষায় কিভাবে লিখতে হবে উপপাদ্যটি, ঠিক সেইভাবেই আমরা আলোচনা করব। প্রথমেই আমরা লিখব বিবৃতি বা স্টেটমেন্ট। বিবৃতি বা স্টেটমেন্ট মানে কোনটি? না, যেটি আমাদের প্রমাণ করতে বলেছে, অর্থাৎ যে প্রশ্নটি আমাদের দেয়া থাকবে সেটি, শুধু প্রমাণ করাটুকু বাদ দিয়ে আমরা লিখব। তাহলে আমরা লিখব, যদি দুটি বৃত্ত পরস্পরকে স্পর্শ করে তাহলে স্পর্শ বিন্দুটি কেন্দ্র দুটির সংযোজক সরলরেখাংশের উপর অবস্থিত হবে। এরপর আমরা এই বিবৃতিটির উপর ভিত্তি করে বা এই বিবৃতিটির উপর নির্ভর করে আমরা একটি চিত্র অঙ্কন করব। মনে রাখবে, ছবি বা চিত্র অঙ্কন না করলে তোমরা কিন্তু উপপাদ্যের জন্য কোনো নাম্বার পাবে না। তাহলে আমাদের প্রথমেই বলা আছে, দেখো, দুটি বৃত্ত পরস্পরকে স্পর্শ করে। তাহলে আমরা প্রথমে দুটি বৃত্ত অঙ্কন করব। আমি প্রথমে একটি বৃত্ত অঙ্কন করলাম, যার কেন্দ্র হচ্ছে এ। তারপর আমি আরেকটি বৃত্ত অঙ্কন করলাম, যার কেন্দ্র হচ্ছে বি। এবার দেখো, এ এবং বি এই কেন্দ্রীয় বৃত্ত দুটি পরস্পরকে বাইরের দিক থেকে একটি বিন্দুতে স্পর্শ করেছে, অর্থাৎ
এই বৃত্ত দুটি পরস্পরকে বহিঃস্পর্শ করেছে। যেহেতু বৃত্ত দুটি পরস্পরকে বাইরের দিক থেকে টাচ করেছে, তাই বৃত্ত দুটি পরস্পরকে বহিঃস্পর্শ করেছে। তাহলে আমরা এই স্পর্শ বিন্দুটির একটি নাম দিয়ে দিই, সেটি হলো পি। এবার দেখো আরেকটি ঘটনা ঘটতে পারত না, এই বৃত্ত দুটি পরস্পরকে অন্তস্থভাবে স্পর্শ করত। সেটা কিভাবে? দ্বিতীয় চিত্রটি অঙ্কন করার জন্য আমরা প্রথমে এই কেন্দ্রীয় বৃত্তটি অঙ্কন করে ফেললাম। এরপর এই এ কেন্দ্রীয় এই যে বৃত্তটি আমরা এঁকেছি, এর ভেতরে এই বি কেন্দ্রীয় বৃত্তটি আমরা যদি অঙ্কন করি তাহলে কি হবে? দেখো, এর ভিতরে আমরা বি কেন্দ্রীয় বৃত্তটি অঙ্কন করলাম। এক্ষেত্রে দেখো বৃত্ত দুটি পরস্পরকে স্পর্শ করেছে, কিন্তু অন্তস্থভাবে স্পর্শ করেছে। অন্তস্থভাবে মানে ভেতর দিক থেকে দেখো স্পর্শ করেছে, অর্থাৎ একটি বৃত্তের ভেতর আরেকটি বৃত্ত আছে এবং তারা পরস্পরকে স্পর্শ করেছে, সেটাকে বলা হয় অন্তস্থভাবে বৃত্ত দুটি স্পর্শ করেছে। এক্ষেত্রেও আমরা এই স্পর্শ বিন্দুটির একটি নাম দিই, অবশ্যই আগের মতোই আমরা নাম দেব, সেটা হচ্ছে পি। দেখো দুটো ছবির ক্ষেত্রে তোমরা নামগুলো কিন্তু একই রকম রাখবে, অর্থাৎ সেম রাখবে, ঠিক আছে? দেখো আমি প্রথম ছবিতে একটি একেন্দ্রীয় বৃত্ত ছিল, দ্বিতীয় ছবিতেও একটি একেন্দ্রীয় বৃত্ত আছে। আবার প্রথম ছবিতে আরেকটি বৃত্ত বিকেন্দ্রীয় ছিল, দ্বিতীয় ছবিতে দেখো আরেকটি বৃত্ত বিকেন্দ্রীয় আছে। আবার বৃত্ত দুটি পরস্পরকে দেখো পি বিন্দুতেই স্পর্শ করেছে, অর্থাৎ নামগুলো তোমরা সেম রাখবে, তাহলে তোমাদের লেখার সুবিধা হবে। তাহলে আমরা যেটা অঙ্কন করলাম সেটা এবার ভাষায় লিখে ফেলি। প্রদত্ত বা গিভিং, অর্থাৎ আমরা যে বিবৃতিটি দেওয়া ছিল সেটির উপর ভিত্তি করে একটি চিত্র অঙ্কন করেছি। এরপর সেই কি অঙ্কন করলাম সেটা আমরা এবার লিখব। তাহলে প্রদত্ত, ধরি এ এবং বি কেন্দ্রীয় বৃত্ত দুটি পরস্পরকে পি বিন্দুতে স্পর্শ করেছে। এরপর আমরা লিখব প্রমাণ করতে হবে। কি প্রমাণ করব? দেখো কি বলেছে, তাহলে স্পর্শ বিন্দুটি কেন্দ্র দুটির সংযোগ রেখাংশের উপর অবস্থিত হবে। অর্থাৎ আমরা যদি এই কেন্দ্র দুটিকে যোগ করে দিই, কেন্দ্র দুটিকে আমরা যোগ করে দিই, কেন্দ্র দুটিকে যদি আমরা যোগ করি তাহলে বলছে এই স্পর্শ বিন্দুটি কেন্দ্র দুটির সংযোগ সরলরেখাংশের উপর অবস্থিত হবে। দ্বিতীয় ছবিতে অবশ্যই এই এবি রেখাটাকে বাড়াতে হবে, ঠিক আছে? তাহলেই দেখো আমাদের প্রমাণ করতে হবে যে পি বিন্দুটি এবি এই সরলরেখার উপর অবস্থিত হবে। তাহলে আমরা লিখব কি না, প্রমাণ করতে হবে এ কমা পি কমা বি সমরেখা। দেখো এই এবি এর ওপর যদি পি অবস্থিত হয় তার মানেই হচ্ছে এই তিনটে বিন্দু সমরেখ। তাহলে আমরা প্রমাণ করব এ কমা পি এবং বি হচ্ছে সমরেখ। এরপর আমরা অঙ্কন করব। কি অঙ্কন করব না, এক্ষেত্রে আমরা এ এবং পি একবার যোগ করব, আর একবার বি এবং পি যোগ করব। দুটো ছবির ক্ষেত্রেই একই জিনিস করব। তাহলে প্রথমে আমরা এ এবং পি যোগ করলাম, তারপর আমরা বি এবং পি যোগ করলাম। তাহলে আমরা লিখি এ কমা পি এবং বি কমা পি যুক্ত করা হলো। এক্ষেত্রেও আমরা করলাম, অর্থাৎ দ্বিতীয় ছবির ক্ষেত্রেও আমরা সেম জিনিস করলাম। এবার আমরা প্রমাণ বা প্রুফ করব। এ এবং বি কেন্দ্রীয় বৃত্ত দুটি পরস্পরকে পি বিন্দুতে স্পর্শ করেছে। আমরা চিত্রে দেখতে পাচ্ছি যে এ এবং বি কেন্দ্রীয় বৃত্ত দুটি পরস্পরকে পি বিন্দুতে স্পর্শ করেছে। তাই পি বিন্দুতে বৃত্ত দুটির একটি সাধারণ স্পর্শক আছে। অর্থাৎ এই পি বিন্দুতে, অর্থাৎ যে বিন্দুতে বৃত্ত দুটি পরস্পরকে স্পর্শ করেছে সেই বিন্দুতে আমরা যদি একটি ট্যানজেন্ট বা স্পর্শক আঁকি, তাহলে সেই স্পর্শকটি এ কেন্দ্রীয় বৃত্ত এবং বি কেন্দ্রীয় বৃত্ত উভয় বৃত্তের স্পর্শক হবে। অর্থাৎ সাধারণ স্পর্শক বলতে বোঝায় যে স্পর্শকটি দুটি বৃত্তের স্পর্শক হবে। তাহলে আমরা এবার পি বিন্দুতে একটি সাধারণ স্পর্শক অঙ্কন করি। ধরো এই যে স্পর্শকটি অঙ্কন করলাম সাধারণ, সেটির নাম দিয়ে দিই আমরা এইচটি। আবার দ্বিতীয় বৃত্তের ক্ষেত্রেও আমরা স্পর্শকটি অঙ্কন করলাম, তার নাম দিলাম একই, এইচটি। তাহলে আমরা ধরে নিই যে ধরি এইচটি হলো পি বিন্দুতে সাধারণ স্পর্শক। চলো এবার আমরা নেক্সট পেজে যাই। প্রথমে আমরা চিত্র দুটি অঙ্কন করে ফেললাম। যেহেতু এ কেন্দ্রীয় বৃত্তের, এবার তোমরা কেবলমাত্র এই এ কেন্দ্রীয় বৃত্তটি খেয়াল করো। দেখো এ কেন্দ্রীয় বৃত্তের পি বিন্দুতে এইচটি স্পর্শক, এ কেন্দ্রীয় বৃত্তের
পি বিন্দুতে এসটি হচ্ছে স্পর্শক। এক্ষেত্রেও তাই, এ কেন্দ্রীয় বৃত্তের পি বিন্দুতে এসটি হচ্ছে স্পর্শক বা ট্যানজেন্ট, এবং এপি হচ্ছে স্পর্শবিন্দুগামী ব্যাসার্ধ। দেখো চিত্রে দেখো, এপি হলো এই যে স্পর্শবিন্দুগামী ব্যাসার্ধ। আবার এক্ষেত্রেও দেখো এপি হচ্ছে স্পর্শবিন্দুগামী ব্যাসার্ধ, স্পর্শবিন্দু হচ্ছে পি। তাহলে আমরা জানি যে কোনো স্পর্শক বৃত্তটিকে যে বিন্দুতে স্পর্শ করে সেই স্পর্শবিন্দুগামী ব্যাসার্ধটি এই স্পর্শকের ওপর লম্ব হবে। অর্থাৎ যে কোনো বৃত্তের স্পর্শবিন্দুগামী ব্যাসার্ধটি হচ্ছে স্পর্শকের ওপর পারপেন্ডিকুলার বা লম্ব হবে। তাহলে এক্ষেত্রে আমরা লিখতে পারি কি না, অতএব এপি লম্ব এসটি। দেখো এপি হচ্ছে স্পর্শবিন্দুগামী ব্যাসার্ধ আর এসটি হচ্ছে পি বিন্দুতে স্পর্শক, এরা পরস্পর পারপেন্ডিকুলার বা লম্ব। আবার বিকেন্দ্রীয় বৃত্তের পি বিন্দুতে এসটি স্পর্শক। দেখো এটা বিকেন্দ্রীয় বৃত্ত, পি বিন্দুতে এসটি হচ্ছে স্পর্শক। দ্বিতীয় ছবিতেও তাই, না বিকেন্দ্রীয় বৃত্তের পি বিন্দুতে এসটি স্পর্শক, এবং বিপি স্পর্শবিন্দুগামী ব্যাসার্ধ। বিপি হচ্ছে স্পর্শবিন্দুগামী ব্যাসার্ধ। তাহলে এক্ষেত্রেও আমরা লিখতে পারবো যে অতএব বিপি লম্ব এসটি। অতএব এপি এবং বিপি একই বিন্দু পিতে এসটি সরলরেখার উপর লম্ব। দেখো এপি এটা, বিপি এটা, একই বিন্দু হচ্ছে পিতে এসটি এর উপর হচ্ছে লম্ব। তাহলে এপি এবং বিপি একই বিন্দু পিতে এসটি সরলরেখার উপর লম্ব। অতএব এপি এবং বিপি একই সরলরেখায় অবস্থিত। দেখো এসটি সরলরেখার উপর পি বিন্দুতে এপি হচ্ছে লম্ব, আবার এই পি বিন্দুতে বিপিও লম্ব। তার মানে এই কোণটা হচ্ছে 90 ডিগ্রি, আবার এই কোণটাও হচ্ছে 90 ডিগ্রি। তাহলে টোটাল হয়ে গেল কত, 180 ডিগ্রি। তার মানে এবি হচ্ছে একটা সরলরেখা, বা বলতে পারো এপিবি হলো একটি সরলরেখা, বা এপি এবং বি বিন্দু তিনটি একই সরলরেখায় অবস্থিত, বা এপি এবং বিপি একই সরলরেখায় অবস্থিত আমরা বলতে পারি। তাহলে ফাইনালি আমরা লিখতে পারি যে অর্থাৎ এ কমা পি এবং বি সমরেখ। একই সরলরেখায় এই তিনটে বিন্দু অবস্থিত মানেই তিনটে বিন্দুই সমরেখ। তাহলে আমাদের প্রমাণ হয়ে গেল, আমরা লিখে ফেলি প্রমাণিত।